ড্রয়িং রুমের মেঝেতে নির্জার হাত পায়ে বর দিয়ে গোড়ার মতো হয়ে আছে, আর নির্বাণের পিঠে চেপে বসে নির্বাণ আনন্দে দুলছে। নির্বাণ ওর ছোট্ট দু হাত দিয়ে নির্জরের মাথার মাঝামাঝি অংশের চুলগুলো মুঠো করে ধরে আছে, যেন পড়ে না যায়। নিজের নিরাপত্তার খেয়াল সে নিজেই রাখছে। হাঁটু ভাঙা অবস্থায় চলার সময় চুলে দারুণ টান পড়ায় নির্জর বলল, বাপ আমার, এভাবে টানিস না, চুলগুলো ছিঁড়ে টাক হয়ে যাবে আমার মাথা। নির্জরের এমন কষ্ট ভরা কথায় নির্বাণের কোনো হেলদোল হলো না, বরং সে আরো শক্ত করে টেনে ধরল নির্জরের চুলগুলো। নির্জর মেঝের এপাশ থেকে ওপাশ নির্বাণকে নিয়ে ঘুরতে ঘুরতে আবারও বলল, এই কম বয়সে টাক পড়লে আমার বিয়ে হবে না বাপ। আর বিয়ে না হলে তোর খেলার জন্য নতুন সঙ্গী আসবে না, এবার তো বুঝ। নির্জরের এরূপ কথায় নীরা হেসে ফেলল পাশে থাকা সোফায় বসা অবস্থায়। নির্বাণ তো নির্জরের এই কঠিন শব্দ ব্যবহার করার একের পর এক মিনতি বাক্য বুঝে উঠতে পারল না। নির্বাণ ওর নিজের খুশি মনে মেতে থেকে বলল, তল তল গোলা তল, নি নি জল মামা, গোলা গোলা, তল তল তল। এই বলে নির্বাণ আরো নির্জরের চুলে টান দিল। নির্ঝর দাঁতে দাঁত চেপে বলল, বাবা আমার আর বিয়ে হবে না, ও বাবা আমার আর বিয়ে হবে না। সেই সময় তেজ ড্রয়িং রুমে প্রবেশ করলো। ওর পরনে হাফ হাতা কালো রঙের একটি গেঞ্জি, সাথে পেস্টেল গ্রিন ট্রাউজার রয়েছে। চুলগুলো এখনো ভেজা আছে, কারণ একটু আগে সে ফ্রেশ হয়েছে। ভেজা থাকার কারণে তেজের চুলগুলো স্বাভাবিকের চেয়ে অগোছালো দেখাচ্ছে। নীরার অপোজিট পার্শ্বে সোফায় এসে বসলো তেজ। পরক্ষণে সিঁড়ি বেয়ে ইলমা আর অনু একসাথে নিচে নামতে দেখলো তেজ। ওদের দুজনের পরনেই সুতি কাপড়ের সালোয়ার কামিজ রয়েছে। অনুরটা নেভি ব্লু আর ইলমারটা কলিজা রঙের। কামিজের উপর ছোট ছোট কাজ বসানো রয়েছে, যা ড্রয়িং রুমের আলোয় আরো ঝিকমিক করছে। এছাড়া কামিজে থাকা হালকা হাতের কাজগুলো স্পষ্টভাবে ফুটে উঠছিল। অনু ওর ওড়নাটা শরীরের চারপাশে ভালোভাবে জড়িয়ে নিয়েছে, আর ইলমা ওড়নাটা টেনে মাথার উপর দিয়েছে। ইলমার চুলগুলো খোলা অবস্থায় থাকা, ওর সামনের দিকে কিছু অবাধ্য চুল গালে এসে পড়েছে, যার ফলে ইলমার মুখশ্রী জুড়ে থাকা এক ধরনের অগোছালো সৌন্দর্য নজরে পড়ছে তেজের। সিঁড়ি বেয়ে নিচে আসতেই ওদের দুজনের উপস্থিতি ড্রয়িং রুমের পরিবেশটা হালকা পরিবর্তন করে দিল। তেজ এক মুহূর্তের জন্য স্থির হয়ে তাকিয়েছিল ইলমার দিকে। পরপরই তেজ নিজের চোখ ও মন উভয়ের উপর নিয়ন্ত্রণ টানল। নির্বাণকে পিঠের উপরে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে নির্ঝর এবার ক্লান্ত হয়ে গিয়েছে। নির্ঝরকে নিজের কোলের উপর বসিয়ে এক প্রকার হাঁপাচ্ছিল সে। নীরা তা বুঝে নির্বাণকে নিজের কাছে নিল। এই মুহূর্তে নির্বাণের সামনে নতুন তিনটি মুখ রয়েছে, তেজ আর অনু। বাড়িতে ঢুকতেই এক ঝলক দেখলেও ততটা খেয়াল ওর ছোট্ট মন রাখতে পারেনি, এটা স্বাভাবিক। নির্বাণা তাই একবার তেজ তো আবার ইলমা, পরপরে আবার অনুর দিকে তাকাচ্ছে। ওদের পরিচয় জানার জন্য যেন নির্বাণের ছোট্ট মন অস্থির হয়ে উঠেছে। নতুন মানুষ দেখলে কিছু বাচ্চা বয়ে মায়ের বুকে নিজেকে গুটিয়ে নিতে চাইলেও নির্বাণ সম্পূর্ণ আলাদা। ওর ভিতরে নতুনদের সাথে পরিচয় হওয়ার আগ্রহ অনেক বেশি। তেজ এগিয়ে এসে নির্বাণের সামনে ঝুঁকে নিজের হাত বাড়িয়ে নরম গলায় বলল, আসো সোনা বাবা, আমি তোমার মেজো মামা হই। ড্রয়িং রুমের মেঝেতে বসে থাকা নির্ঝর মনে মনে বলল, নাও নাও। আমিও শুরুতে এতটাই এক্সাইটেড ছিলাম ওকে কোলে নেওয়ার জন্য, বাট কোলে নেওয়ার পর এই ব্রিটিশ বাচ্চা আমার এত সুন্দর নাকটাকে পুরো জ্বলে ডুবিয়ে ছেড়েছে। না জানি তোমার নাম শোনার পর সেটা কোন ফ্লেভারের ফালুদা বানায় তেজ ভাই। নির্বাণা নিজের কৌতূহলী মুখশ্রী নিয়ে তেজের কোলে উঠল। তেজ সঙ্গে সঙ্গে নির্বাণের গালে একবার চুমু খেলো। তেজের খোঁচা খোঁচা দাড়িগুলো নির্বাণের নরম গুলোমুলো গালে লাগায় সে নিজের চোখ মুখ হালকা কুঁচকে নিল। তেজ বলল, আমার নাম তেজ, আমি তোমার তেজ মামা। নির্বাণ ওর ডান হাতের শাহাদাত আঙ্গুলটা মুখে পুরে কিছুক্ষণ চুপ করে তাকিয়ে রইল তেজের মুখশ্রী পানে, যেন কিছু একটা নিয়ে গভীর ভাবনায় মগ্ন আছে ওর ছোট্ট মস্তিষ্ক। কয়েক সেকেন্ড পর নির্বাণ বলল, তুমি তেত তেত মামা। তেজ থেকে তেত হয়েছে শুনে নির্ঝরের চোখ মুখ কুঁচকে গেল সঙ্গে সঙ্গে। সে বলল, এইটা কি হলো? আমার নামের 12টা বাজিয়ে দিল। নির্ঝর থেকে নিচল হয়ে গেল, আর তেজ ভাইয়ার নাম কিনা হালকা করে তেত বলল। এইটা তো খারাপ শোনায় না একদমই। ইয়া আল্লাহ, শিশু থেকে জোয়ান বুড়ো পর্যন্ত সব বয়সের মানুষেরা কেন কেবল আমার সাথেই অন্যায় করে নির্দ্বিধায়? আমার জীবন কি জীবন না? এটা কি পুরো লস প্রজেক্ট হাতে ধরিয়ে দিয়েছেন আপনি? তেজ ওর ঠোঁটের কোণায় হালকা হাসি ফুটিয়ে বলল, সাউন্ড ইজ নট ব্যাড। তেজকে তেজ বলেছে, ভালোই লাগছে শুনতে। নির্বাণ ওর ছোট্ট আঙ্গুলগুলো ধরা তেজের খোঁচা খোঁচা দাড়িগুলো ছুঁয়ে দেখছে।
ফলে নির্বাণ ওর আঙ্গুলগুলোতে হালকা শিরশিরানি ভাব অনুভব করছে। আর তৎক্ষণাৎ এই কাজটা যেন নির্বাণের কাছে একটা নতুন খেলায় রূপ নিল। এরপর নির্বাণ বারবার তেজের দাড়িগুলোতে উল্টো পাশে হাত বুলাতে শুরু করলো। একটু করে হাত বুলাচ্ছে, আবার হাত সরিয়ে সেই হাত নিজের মুখের উপর চেপে ধরে শব্দ করে হাসছে। তারপর আবার একই কাজ পুনরাবৃত্তি ঘটাচ্ছে সে। নির্বাণের এমন কাজে উপস্থিত সবার মুখে হাসি ফুটে উঠল। গোমরা মুখে থাকা নির্জরটাও না হেসে পারল না। কিয়ৎক্ষণ পর নির্বাণ নিচ থেকে ইলমার দিকে হেলে গেল ওর কোলে ওঠার জন্য। ইলমা কিছুটা অবাক হলেও তৎক্ষণাৎ নির্বাণকে নিজের কোলে নিয়ে নিল সে। তেজ বলল, এই যে পরিচয় করিয়ে দেওয়ার অপেক্ষাও আর সহ্য হলো না ওনার। কোলে যাওয়ার কত তাড়া। ইলমা বলল, বাচ্চারা ভালো খারাপের তফাৎ সহজে বুঝতে পারে। তেজ ভ্রু কুঁচকে বলল, বাই এনি চান্স আপনি কি আমাকে খারাপ বললেন? হাটের মাঝে কথা পড়ল, যার কথা তার কানে বাজল। তেজ দাঁতে দাঁত চেপে পুরো অপমান হজম করে নিল। নির্বাণ ওর ছোট ছোট হাত দিয়ে ইলমার গালের উপরেও তেজের গালের মতো একই কাজ করতে নিলে তা দেখে নির্ঝর হেসে বলল, ওরে পাগলা, মেয়েদের দাড়ি হয় না। উপস্থিত সবাই শব্দ করে হেসে উঠল নির্ঝরের এমন কথায়। নির্বাণ ওর ডান হাতটা মুঠো করে মুখের কাছে নিয়ে সবার দিকে ঘুরে ঘুরে দেখছে। ওদের হাসির কারণ উপলব্ধি করার ক্ষমতা এখনো নির্বাণের হয়নি। ইলমা হাসি থামিয়ে বলল, আমার নাম ইলমা। যদিও আমি সম্পর্কে তোমার আন্টি হব, কিন্তু তোমার মতো গুলুমুলুর মুখ থেকে আন্টি ডাকটা শুনতে পছন্দ করব না। তাই তুমি আমায় ইলমা বলেই ডাকতে পারো বা বন্ধু বলে। নির্বাণ চোখ পিটপিট করে তাকিয়ে আছে ইলমার মুখশ্রী পানে। সে খুব মনোযোগ দিয়ে শুনলো ইলমার কথাগুলো। তারপর হুট করে ইলমার গলা জড়িয়ে ধরে বলল, ইম্মা 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 বন্ধু। ইলমা সযত্নে নির্বাণকে নিজের সাথে জড়িয়ে রাখল। নির্বাণের বর্তমান কমফোর্ট জোনে ইলমার কোলটা। ইলমা শব্দ করে নির্বাণের মাথায় একপাশে চুমু খেল। তেজ ভ্রু তুলে বলল, ওরে খসেটি বেগমের পুত, পরিচয় পেতে না পেতেই একেবারে গলায় গলায় পিরিত জমে গেছে তোর ওনার সাথে। নীরা সঙ্গে সঙ্গে ছ্যাদ করে উঠে বলল, মেজো ভাইয়া, ও মোটেও খসেটি বেগমের পুত না। ও আমার ছেলে, নীরা খানের ছেলে, বুঝলে? তেজ ঠোঁট বাঁকিয়ে বলল, তোকে তো চাচা চাচি কুড়িয়ে এনেছিল বুড়িগঙ্গার ধার থেকে। তোর শরীরে খসেটি বেগমের বংশের রক্তই বইছে, আমি শিওর। তাই তো তোর ছেলের অবস্থাও অমন হয়েছে। ইলমা আপা, তুমি অন্তত কিছু বলো মেজো ভাইয়াকে। কেমন কথা বলছে ও আমাকে আর আমার ছেলেকে নিয়ে? ইলমা তেজের দিকে তাকিয়ে বলল, আহ তেজ, ওভাবে বলছেন কেন আপনি? হিংসে হচ্ছে নাকি আপনার বাবু আমার কাছে আসার তাড়া দেখালো? আবার আমার কোলে নিজের শান্তি খুঁজে নিয়েছে এই জন্য। তেজ এবার আর কিছু বলতে পারল না, তবে ওর চোখ মুখ দেখে মনে হচ্ছিল ও আসলেই হিংসে বোধ করছে। এখন সেটা ওর নিজের থেকে নির্বাণের ইলমার প্রতি এত ঝুঁকে যাওয়ার কারণে, নাকি ইলমা নির্বাণের সাথে এতটা মিশে যাওয়ার চেষ্টা করার কারণে, তা বোঝা যাচ্ছে না। রাতের বেলা বাংলো বাড়ির ডাইনিং টেবিলে বসে আছে ওরা সবাই। অনেকক্ষণ আগেই নির্বাণকে খাওয়ানোর জন্য নেওয়া খাবার সে সব শেষ করতে পারেনি। এই জন্য ওই পাত্রে আরেকটুকু খাবার নিয়ে নীরা নিজের খাওয়া সেরে নিয়েছিল। নির্বাণকে ঘুম পাড়ানোর উদ্দেশ্যে নীরা ওর রুমে রয়ে গিয়েছে। নির্বাণের কানাডিয়ান কেয়ারটেকার সুফিয়ার খাবার পিহু নিজ দায়িত্বে গেস্ট রুমেই দিয়ে এসেছিল। এখন পিহু সবার পাতে পুনরায় গরম করা খুদ বিরান উঠিয়ে দিচ্ছে। ইউনিক এই খাবার দেখে নির্ঝর বলল, এ কি, ভাতগুলো এত ছোট ছোট কেন? আর হলুদ রঙের হয়ে আছে। এগুলো কি এক প্রকার খিচুড়ি ভাবি? পিহু এবার একে একে সবার পাতে ভর্তাগুলো উঠিয়ে দিতে দিতে নির্ঝরকে বলল, উহু, এগুলো কোনো খিচুড়ি না, এগুলোকে খুদে বিরান বলে। এগুলো ধান ভেঙে চাল করার সময় মেশিনের প্রেসারে কিছু কিছু চাল ভেঙে গিয়ে ক্ষুদ্র ক্ষুদ্র হয়ে যায়। আর এগুলো রান্নার পদ্ধতি যেমন আলাদা, খাওয়ার নিয়মও আলাদা। ভর্তাগুলো একটু একটু করে নিয়ে মুখ মেখে মেখে খাও, মজা লাগবে। অনু পিহুর থেকে শোনার অপেক্ষা করেনি, কারণ সে এই খাবারের সাথে পূর্ব থেকেই পরিচিত। পিহু পুরো বিষয়ে বাকিদের বুঝিয়ে দিতে দিতে অনুর কয়েক লোকমা খাওয়া হয়ে গিয়েছে। আর সে খুব মজা করেই খাচ্ছে। সারফরাজ, নির্ঝর, তেজ, ইলমা বেশ কৌতূহলতার সাথে ভর্তা মাখানো খুদে বিরান প্রথম লোকমা মুখে নিল। আর এরপর আর অপেক্ষা করল না। ভীষণ তৃপ্তির সাথে ওরা সবাই নিজ নিজ পাতে থাকা সবটুকু খাবার শেষ করলো। নির্ঝরের জাল খেতে অভ্যস্ত না, কিন্তু এই খাবারে আসল মজাই পাওয়া যায় জাল জাল ভর্তার কারণে। এক প্রকারের সুস্বাদে সুস্বাদে নির্ঝর ওর খাওয়া শেষ করলো। জালের কারণে ওর ফর্সা মুখ লালচে বর্ণ ধারণ করেছে। পানিও খেয়েছে ইতিমধ্যে 3 গ্লাস। পেট যেন ফুলে ডোল হয়ে আছে নির্ঝরের। অতঃপর সে আর বসার ধৈর্য নিল না। চেয়ার ছেড়ে উঠে ছুটে চলে গেল নিজ রুমের দিকে।
সোজা ওয়াশরুমে প্রবেশ করলো। উদ্দেশ্য পেটে জমা পানির ট্যাঙ্কি ফাঁকা করা আর মুখে লালা ফেলে ঝাল কমানো। সবার সামনে, বিশেষ করে অনুর সামনে থেকে তো লালা ফেলার মতো এমন ঘেন্নাযুক্ত কাজটা করা যায় না। মান সম্মান বলতে একটা বিষয় আছে। লালা ফেলা লালা ফেলে ঝাল কমানোর এই পদ্ধতিটা তেজ নির্ঝরকে শিখিয়েছে। নয়তো এমন উদ্ভট কাজ শেখার জন্য আলাদা উস্তাদ নির্ঝর আর কোথাও খুঁজে পেত না। পরের দিন সকালবেলা বাংলোবাড়ি থেকে ওরা সবাই বের হয়েছে খানবিলায় যাওয়ার উদ্দেশ্যে। অনু যাওয়ার পূর্বে ইলমাকে বলেছিল ওদের না গেলে হয় না ওখানে, কিন্তু ইলমা সারফারাজের করা আদেশ বাক্য অনুকে স্মরণ করিয়ে ওকে থামিয়ে দিয়েছিল। তেজ আর নির্ঝর তেজের বাইকে করে রওনা করেছে, সারফারাজ ওর বিএমডাব্লিউ গাড়িতে বাকিদের নিয়ে রওনা করেছে। লম্বা জার্নির পরও ওরা সবাই দুপুরের আগেই খানবাড়িতে চলে আসলো। সারফারাজ গাড়ি থামাতেই সকলে গাড়ি থেকে নামলো। নির্ঝর তেজের বাইক থেকে নেমে দু হাতে বাতাসে উড়ে যাওয়া এলোমেলো হয়ে যাওয়া চুলগুলো একটু গুছানোর চেষ্টা করলো। সারফারাজ ও তেজ চলে গেল পার্কিং সাইডে নিজেদের কার ও বাইক রাখতে। অনু ইলমার এক হাতে জড়িয়ে ধরে আছে, নিজেকে এক প্রকার গুটিয়ে নিয়েছে যেন সে। ইলমা ভিতরেও কিছুটা ভয় ও সংকোচ কাজ করছে। নতুন জায়গা, নতুন পরিবেশ নিয়ে কেবল সংকোচহীন ও উৎফুল্ল মেজাজ নিয়ে আছে খানবাড়ির সর্বকনিষ্ঠ সদস্য নির্বাণ। উৎসুক নয়নে সে নিজের চারপাশে দেখছে। আসার পর গাড়ির জানালা বন্ধ করতে দেয়নি নির্বাণ। ড্যাব করে চেয়েছিল পুরো রাস্তা। বিভিন্ন গাড়ি, পাখি, মানুষদের দেখে সে ভীষণ আনন্দ পেয়েছে যেন। নির্বাণের কেয়ারটেকার সুফিয়াকে আরেকটা গাড়ি করে এয়ারপোর্টে ছেড়ে আসতে বলেছিল সকালে একজন ড্রাইভারকে সারফারাজ। কারণ সুফিয়ার ফিরতে টিকিট সে আগে করেই রেখেছিল, তাই কেবল রাতটুকু সে বাংলাদেশে কাটালো। সারফারাজ আর তেজ আসার পরই ওরা সবাই একসাথে খানবাড়ির ভিতরে যাওয়ার উদ্দেশ্যে হাঁটা ধরল। পিহুর চোখ এড়ালো না অনু ও ইলমার মধ্যে কাজ করতে থাকা সংকোচবোধটা। বাকিরা খানিকটা সামনের দিকে এগিয়ে গেলে পিহু, ইলমা আর অনু পায়ের তালে তাল মিলিয়ে হাঁটতে হাঁটতে বলল, ভয়, সংকোচ সব এখনই মন থেকে হাজারবার জেরে ফেলতে বললেও তা জেরে ফেলতে পারবে না তোমরা, সেটা আমার বুঝতে বাকি নেই। শুধু এতটুকু বলবো কয়েক শুধু এতটুকু বলবো, তোমরা আজ যে জায়গায় দাঁড়িয়ে আছো কয়েকদিন আগে আমিও একই জায়গায় দাঁড়িয়েছিলাম। আমার অনুভূতিটা আরেকটু অন্যরকম ছিল, কারণ যেদিন বাড়িতে প্রথম পা রেখেছিলাম সেদিন রাতেই এই বাড়ির বড় বউয়ের দায়ভার ভর্তি ছিল আমার উপর। কিন্তু জানো, এই পরিবারের প্রতিটা সদস্য এত মিশুক, এত ভালো। এনাদের মন মানসিকতা যে আমার মধ্যকার ভয়, সংকোচ বোধ এক নিমিষে দূর হয়ে গিয়েছিল। মনে হয়েছিল এই পরিবারের সাথে আমার জনম জনমের সম্পর্ক। ইলমা স্মিত হেসে বলল, আপনি যেমন ভাগ্যবতী, এমন একজন স্বামী ও শ্বশুরবাড়ি পেয়ে, তেমন নিশ্চয়ই আপনার শ্বশুরবাড়ির সবাই নিজেদের ভাগ্যবান মনে করে তাদের মানসিকতার সাথে মানানসই বড় বউ তারা পেয়ে গিয়েছেন ভেবে। পিহু হালকা হাসল কেবল। এর কোনো প্রতিউত্তর সে করল না আপাতত। খানবাড়ির মূল দরজা পেরিয়ে ভিতরে প্রবেশ করলো প্রথমে নীরা আর কোলে থাকা কিউট বয় নির্বাণ। পাশাপাশি একে একে বাকিরাও প্রবেশ করলো। সবার পিছনে পিহুর পাশে পাশে হাঁটছে ইলমা ও অনু। ড্রয়িং রুমের সোফায় বসে নীরার মা আতসী খান বাদামের খোসা ছাড়া ছিল আর খাচ্ছিল। অন্যদিকে রান্নাঘরে সারফারাজ ও তেজের তাহমিনা খান এবং নির্ঝরের মা শিউলি খান একে অপরের সহযোগিতায় রাতের রান্নার আয়োজন করছিলেন। সারফারাজ অবশ্য সবাইকে নিয়ে বাড়িতে ফেরার কথা আগেই তাহমিনাকে জানিয়ে দিয়েছিল। তাই তাহমিনা দুপুরের খাবার খেয়ে আর বাদ ঘুম দেওয়ার পিছনে সময় না নষ্ট করে নিজের নিজের মেজজাকে নিয়ে কাজে লেগে পড়েছেন। বাদাম ভর্তা পিহুর অনেক পছন্দ, তাই তাহমিনা আতসীকে দ্রুত বাদামের খোসা ছাড়ানোর দায়িত্ব দিয়েছেন। কিন্তু আতসী তো আতসী, সে এই গরম গরম বাদামের খোসা ছাড়াতে গিয়ে তা খাওয়ার লোভ থেকে নিজেকে দমিয়ে রাখতে পারেনি। চীনা বাদাম হওয়ায় বাদামের সাইজ ছিল বড়। ভাগ্যবশত একটা বাদামে 4টা করে দানাও পাওয়া যায়। তেমনি একটা বাদাম ছিলে যদি 4টা দানা বের হয়, তার একটা দানা আতসী গায়েব করে ফেলে। আবার 3টা বের হলে তারও একটা গায়েব করে। এভাবে চলতে চলতেই অনেক কষ্টে সৃষ্টে সে জমিয়েছে বেশ কয়েকটা ছেলা বাদাম। নীরার কোল থেকে এক প্রকার ছটফটিয়ে নিচে নামলো নির্বাণ। তারপর নিচের সবে সবে শক্ত হয়ে পা জোড়া দ্বারা দৌড়ে চলে গেল আতসীর কাছে। হঠাৎ নিজের সামনে এমন ফুটফুটে একটা বাচ্চা চলে আসায় আতসী যেন অবাকের শীর্ষে পৌঁছে গিয়েছে। চোখ বড় বড় করে আতসীর তাকিয়ে আছে নির্বাণের দিকে, আর নির্বাণ হি হি করে হাসছে আতসীর দিকে তাকিয়ে।